হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব, আশা করছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা গর্ভধারণ করতে পারছো না তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সহবাসের পরে ঠিক কোন কোন লক্ষণ দেখে তোমরা বুঝবে যে শুক্রাণু তোমাদের জরায়ুতে প্রবেশ করেছে, আর কোন কোন সহবাসের পর কোন কোন নিয়ম পালন করলে তোমাদের দ্রুত গর্ভধারণ হবে বা গর্ভবতী হওয়ার যে তাড়াতাড়ি একটা প্রসেস থাকে সেটা হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আমি যে নিয়মগুলো বলবো একদম লাস্টের দিকে বলবো, আশা করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো এই নিয়মগুলো মেনে চললে আশা করছি তোমরা 1 মাসে কিন্তু গর্ভধারণ করতে পারবে। তো চলো প্রথমেই বলবো, আমাদের যখন সহবাস করা হয় ওই সময় দেখবে সহবাস করার পরে এক ধরনের তরল কিন্তু আমাদের ভ্যাজাইনা দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। এবার ওই যে বেরিয়ে আসছে তার মানে কি আমাদের জরায়ুর মধ্যে কোন শুক্রাণু ঢোকেনি, সব কি বাইরে বেরিয়ে এসেছে? এরকম অনেকে কোশ্চেন করে যে দিদিভাই এরকম সব বাইরে তো বেরিয়ে আসে উঠলে পারে, তো কি করব, তাহলে কি গর্ভধারণ আমার হয়নি? তো তাদেরও অ্যান্সার কিন্তু আজকের ভিডিওতেই থাকছে। তো প্রথমেই বলবো, আমাদের যে পিরিয়ড আসে, পিরিয়ড আসার পরে কিন্তু ওভুলেশন হয়। ওভুলেশন কিন্তু একদিনই হয়। সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে ওভুলেশন কবে হচ্ছে, ওভুলেশন হওয়ার কী কী লক্ষণ থাকে সেই নিয়ে ভিডিও আছে, তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে। ঠিক আছে, ওভুলেশন একদিনই হয়, সেই দিনটা তোমাদেরকে ট্র্যাক করতে হবে এবং তোমাদেরকে মেলামেশা করতে হবে। এবার এই মেলামেশা বা সহবাস করার পরেই তোমরা দেখতে পাও অনেক তরল পদার্থ বাইরের দিকে বেরিয়ে আসছে। এবার আমাদের যে ভিতরে যে শুক্রাণুটা যায় সেই শুক্রাণুটা কিন্তু খুবই ঘন থাকে প্রথমে, তারপরে সেটা যত জরায়ুর দিকে আগাতে থাকে জিনিসটা হালকা হতে থাকে, মানে তরলে পরিণত হতে শুরু করে। প্রচুর লক্ষ লক্ষ শুক্রাণু কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। একটু তরল যদি বাইরের দিকে বেরিয়ে আসে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু, ঠিক আছে, তাতেও গর্ভধারণ হবে, এতে ভয়ের কিচ্ছু নেই। আমাদের প্রেগনেন্সির জন্য বা একটা বেবির জন্য একটা শুক্রাণু যথেষ্ট, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু কিন্তু ভিতরে যায়। যদি তোমরা তোমাদের পিরিয়ডের দিন থেকে শুরু করে 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত মেলামেশা করতে পারো কন্টিনিউ, বা একদিন অন্তর একদিন, তাহলে যদি তোমাদের ওভুলেশনটা ধরো যেদিন মেলামেশা করেছো সেই দিন থেকে শুরু করে তার 3 দিন বা 4 দিন পর যদি ওভুলেশন হয়, তাও কিন্তু তোমার আগের থেকেই শুক্রাণুটা ভিতরে থাকছে। আর ডিম্বস্ফোটন কিন্তু 3 দিন পর হচ্ছে, তাতেও কিন্তু ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ঘটবে এবং গর্ভধারণ হবে। তার কারণ হচ্ছে আমাদের শরীরে যে ওভুলেশন হয় বা ডিম্বস্ফোটন হয় বা যে ডিমটা বেরিয়ে আসে পরিপক্ক ডিমটা, ওটা বেরিয়ে আসার পর তারা আমাদের শরীরে 24 ঘন্টায় বেঁচে থাকতে পারে, মানে একদিন বেঁচে থাকতে পারে। আর শুক্রাণু কিন্তু 4 থেকে 5 দিন বা 3 থেকে 5 দিন আমাদের শরীরে কিন্তু বেঁচে থাকতে পারে। তাই আগে তুমি যদি সহবাস করো শুক্রাণু আগে থেকেই থেকে যাচ্ছে, সেই জন্য ওভুলেশন 2 দিন 3 দিন পরেও যদি হয় তো সেই ডিম্বাণুটাকে কিন্তু শুক্রাণু নিষিক্ত করতে পারে আর গর্ভধারণ ঘটাতে পারে। নেক্সট হচ্ছে, এই যে আমাদের গর্ভধারণ হয়, গর্ভধারণ হওয়ার কিন্তু একটা প্রসেস থাকে, সেই প্রসেসটা হচ্ছে ডিম্বাণুটাকে নিষিক্ত করলো শুক্রাণু নিষিক্ত করার পর ফ্যালোপিয়ন টিউব থেকে কিন্তু গড়িয়ে গড়িয়ে ডিম্বাণুটার সঙ্গে যে নিষিক্ত হওয়ার ফলে যে ভ্রূণটা তৈরি হবে ওই জিনিসটা গড়িয়ে গড়িয়ে কিন্তু আমাদের জরায়ুতে এসে গেঁথে বসে, আর গর্ভধারণ কিন্তু এর ফলেই হয়। এবার হচ্ছে কোন কোন লক্ষণ দেখে তোমরা বুঝবে তোমাদের গর্ভধারণ হয়েছে বা শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে, সেটা হচ্ছে প্রথমেই দেখবে আমাদের যে ভ্যাজাইনা থেকে প্রচুর পরিমাণে তরল পদার্থ কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে। এবার একটা শুক্রাণু আমাদের গর্ভধারণের জন্য প্রয়োজন, তো যেটা সব থেকে হেলদি শুক্রাণু থাকে সেই শুক্রাণুটা কিন্তু সে কিন্তু আগে আগেই ছুটে চলে যাবে। আর যে ঘন পদার্থটা থাকে প্রথমে তারা কিন্তু আগেই চলে যায়, মানে ভাসতে ভাসতে তারা কিন্তু ভিতরের দিকে আগিয়ে যায় ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। তো আর যে তরল পদার্থ থাকে সেই তরল পদার্থটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে, আর স্পার্ম যেটা হেলদি যেটা সেটা কিন্তু ভিতরের দিকে চলেই যায়। তাই বাইরের দিকে বেরিয়ে
যে তরল পদার্থটা বেরিয়ে আসে সেগুলো বেরিয়ে আসলেও কোনো অসুবিধা কিন্তু নেই, এর ফলেও কিন্তু তোমার প্রেগনেন্সি আসবে। তো এর থেকে কোনো চিন্তা করার কারণ নেই। প্রথমেই বলবো, সহবাস করার পরে তোমরা কিন্তু সোজা হয়ে পায়ের তলায় আর কোমরের তলায় বালিশ দিয়ে রেখে শুয়ে থাকবে। এইভাবে 15 থেকে 20 মিনিট শুয়ে থাকবে। নেক্সট হচ্ছে এইটা করলে কি হবে, শুক্রাণুটা কিন্তু তোমাদের যে কোমরটা একটু উঁচু থাকবে, পাটা একটু উঁচু থাকবে, আর ভ্যাজাইনাটা কিন্তু সমতলের দিকে থাকবে, যার ফলে শুক্রাণুটা কিন্তু ভালোভাবে ভিতরের দিকে পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, এইভাবে 20 মিনিট শুয়ে থাকবে, তাহলেই কিন্তু যথেষ্ট শুক্রাণু ভিতরে প্রবেশ করার জন্য। নেক্সট টিপস হচ্ছে, তোমরা যখন শুয়ে থাকবে নেক্সট টাইম কিন্তু চিত হয়ে শুয়েছিলে প্রথমবার, নেক্সট টাইম তোমরা এক পাশ ফিরে শুয়ে থাকবে। 20 মিনিট এক পাশ ফিরে শুয়ে থাকবে, বা 10-5 মিনিট থাকলেও হবে, যথেষ্ট। একটা শুক্রাণু ভিতরে যেতে অতটা টাইম লাগে না, তাই 5 মিনিট শুয়ে থাকলেই যথেষ্ট। 5 মিনিট ওরকমভাবে শুয়ে থাকবে। নেক্সট হচ্ছে, যদি সেরকম মানে কোনো সমস্যা হয় ওইভাবে শুয়ে থাকতে, তাহলে দুটো পা দেওয়ালের উপরে তুলে কোমরের তলায় দুটো বালিশ দিয়ে শুয়ে থাকবে। এতে কিন্তু শুক্রাণুটা জরায়ুর ভিতরে প্রবেশ করতে খুব ভালোভাবে পারে, দ্রুত কিন্তু শুক্রাণুটা জরায়ুর মধ্যে প্রবেশ করবে আর ডিম্বাণুটাকে কিন্তু নিষিক্ত করতে পারবে। আর যে হেলদি স্পাম বা শুক্রাণু থাকে সে কিন্তু আগেই পৌঁছে যেতে পারে। ঠিক আছে, আর একটা শুক্রাণুই কিন্তু গর্ভধারণ ঘটাতে পারে, অনেক লক্ষ লক্ষ শুক্রাণুর কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে যে মেনস্ট্রুয়াল কাপ যেটা বার হয়েছে এখন, মেন্সের জন্য যে কাপগুলো এখন বার হয়েছে, তোমরা অনেকেই জানো, হয়তো অনেকে ইউজ করো। ওই জিনিসটা তোমরা ভ্যাজাইনাতে কিন্তু দিয়ে রাখতে পারো। ওটা দিয়ে রাখলে যে তরলটা বা স্পামটা বাইরের দিকে বেরিয়ে আসে, তোমার হয়তো যখন সহবাস করলে তারপরে স্পামের যাতে বাইরের দিকে বেরিয়ে না আসে, সেই জন্য ওই কাপটাকে ভিতরে ঢুকিয়ে রাখতে পারো। যেটা বাইরের দিকে বেরিয়ে আসবে সেটা কাপের মধ্যেই থেকে যাবে। এরপরে যখন তোমার ডিম্বস্ফোটন হবে 2-3 দিন পরে, ওর ভিতরে যে হেলদি স্পাম থাকবে সেটা কিন্তু ভিতরের দিকে পৌঁছে যেতে পারবে, মানে একটা টাইম পাবে আর কি। ওর ভিতরে থাকছে মানে খুবই ভালো একটা জিনিস, এটা ভিতরে থেকে গেলে ওটাও কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে যেতে পারবে, একটা টাইম নিতে পারবে, বাইরের দিকে তোমার বেরিয়ে আসবে না। তো তারপরে 2-3 দিন পরেও যদি তোমার ওভুলেশন হয় বা ডিম্বস্ফোটন হয়, তখন কিন্তু সেই হেলদি স্পামটা আগের দিকে আগিয়ে যেতে পারবে, মানে তোমার ভ্যাজাইনার দিকে বা জরায়ুর দিকে আগিয়ে যেতে পারবে। তখন কিন্তু সেই ডিমটাকে কিন্তু নিষিক্ত করতে পারবে আর গর্ভধারণ ঘটাতে পারবে। তো ওটাও তোমরা ইউজ করতে পারো। এইবার হচ্ছে, এছাড়াও আরও কিছু সিমটমস আছে, সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং, যেটা ওটা যদি তোমার ডিম্বাণুর সাথে শুক্রাণু নিষিক্ত ঘটে, তাহলে যখন গড়াতে গড়াতে ফ্যালোপিয়ান টিউব থেকে তোমার জরায়ুতে এসে উপস্থিত হয় ভ্রূণটা, তখন কিন্তু ওই ওভুলেশনের 5 থেকে 7 দিন পরে কিন্তু এটা ব্লিডিং দেখা দেয়। সেটা হচ্ছে হালকা ব্রাউন ডিসচার্জ, হালকা প্যাড নেওয়া লাগবে না, হালকা লাল রং নয়, হালকা গাঢ় একটা হালকা ব্রাউন ডিসচার্জ, ব্রাউন কালার যেটা হয় ওরকম যদি দেখতে পাও, তাহলে জানবা যে 100-এ 100 তোমাদের শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটেছে অ্যান্ড একটা ভ্রূণ তৈরি হয়েছে, তুমি প্রেগনেন্সি পেয়েছো বা তোমার গর্ভধারণ ঘটেছে। তো আশা করছি আজকের এই টিপসগুলো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে কিন্তু নতুন নতুন ভিডিওর জন্য তোমরা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও। বাই, আজকের মতো।